প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে আরো একবার স্বাগতম। নিয়ে চলে আসলাম অনার্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইটির নবম অধ্যায়। এর আগে তোমাদেরকে আমি বিভিন্ন অধ্যায়ের অঙ্ক করিয়েছি, যেখান থেকে কিনা তোমরা তোমাদের সেকেন্ড ইয়ারে যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পরীক্ষাটি রয়েছে সেখানে তোমরা কমন পাবে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নবম অধ্যায় মূল্য সংযোজন কর এর হিসাব রক্ষণ প্রক্রিয়া। একে বলা হয় অ্যাকাউন্টিং এক্সপার্টস অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। একে বলা হয় ভ্যাট। এটা আসলে ভ্যাটের অঙ্ক আমাদের। এই অধ্যায়টি থেকে আমরা জানবো প্রথমত ভ্যাট কি, ভ্যাট কিভাবে নির্ণয় করতে হয়, ভ্যাটের সংজ্ঞা এবং ভ্যাট সম্পর্কে টুকটাক কিছু আলোচনা, এবং তারপরে আমরা এখানে একটি অঙ্ক করিয়ে ক্লাসটি শেষ করব। এর আগে তোমাদের আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমরা হাতের কাছে পেয়ে যাও। তা চলো দেরি না করে আমরা আজকে ভ্যাটের যে অধ্যায়টি রয়েছে নবম অধ্যায় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ সেটা আমরা জেনে নিই। তো প্রথমে আমরা সবাই জানি যে ভ্যাট দিতে হয়, ভ্যাট দিতে হয়। এখন কথাই হচ্ছে নবম অধ্যায়, এই কারণে আমাদের অ্যাকাউন্টিং বিভাগে এই অধ্যায়টি সংযোজন করেছে মূল্য সংযোজন কর। এটাকে সংক্ষেপে বাংলায় মূসকও বলা হয়। আমরা কোনো অধ্যায়ের যদি ঠিক মতন থিওরিটা না জানি তাহলে কিন্তু আমাদের সেই চ্যাপ্টারটা সম্পর্কে ভালো স্বচ্ছ ধারণা হয় না। তাই আমাদের কি করতে হবে, সেই অধ্যায়টি থিওরি সম্পর্কে একটু কিছু ধারণা নিতে হবে, তারপর আমরা অঙ্কে চলে যাব। তোমাদের জন্য আমি ভ্যাটের কিছু সংজ্ঞা নিয়েছি, যেটা সাধারণভাবে তোমাদের একটু বোঝানো হয়। আসলে থিওরি পড়ার কিছু নেই। অঙ্কের আমাদের এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং থেকে আমাদের বেসিক্যালি অঙ্ক আসে। তো আমরা একটু কিছু ধারণা নিয়ে চ্যাপ্টারটা সম্পর্কে আমরা ডিরেক্ট অঙ্কেই চলে যাব। চলো জেনে নিই ভ্যাট কি। সাধারণ অর্থে মূল্য সংযোজন কর বলতে সংযোজিত মূল্যের উপর প্রযোজ্য করকে বোঝায়। এখানে আরো একটি লাইন রয়েছে, লাইনটি হচ্ছে উৎপাদিত পণ্যের মূল্য সংযোজনের যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। এই দুটি সংজ্ঞা দ্বারা আমরা কি বুঝলাম? এই দুটি সংজ্ঞা দ্বারা আমরা বুঝলাম মূল্য সংযোজন কর হচ্ছে যখন কোনো কিছু একটা উৎপাদন করা হয়, যখন কোনো কিছু উৎপাদন করা হয় তখন সেই উৎপাদনের জন্য আমাদের কি হয়, কিছু খরচ পড়ে। কি পড়ে? কিছু খরচ পড়ে। সেই খরচের সাথে সরকার প্রদত্ত একটি নির্দিষ্ট হারে একটি মানে একটা কর ধার্য করা হয়, যেটাকে আমরা আসলে ভ্যাট বলি। এখানে এই করটা কি হয়, একদম ডিরেক্ট পণ্যের সাথে যোগ হয়ে একদম সরকারি কোষাগারে চলে যায়। তার মানে কি, আমরা প্রতিটা ব্যক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি করছি, সরকারকে প্রত্যেকটা পণ্যের সাথে ভ্যাট প্রদান করছি। ঠিক আছে, এটা হয়তো বা আমরা খেয়াল করি না, আমরা দেখিও না। মূল্য যেটা থাকে সেটাতেই আমরা কিনে নিয়ে চলে আসি, কিন্তু এখান থেকে আমরা যে কোনো পণ্যই কিনি না কেন, এখান থেকে কিছু পার্সেন্টেজ সরকারি কোষাগারে জমা হয়। তাই আমরা প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক বা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষই যখনই আমরা কিছু কিনি সেটার সাথে ভ্যাট যুক্ত হয়ে আমরা যার রাষ্ট্রকে ভ্যাট প্রদান করছি। ঠিক আছে, এটাই এখানে বোঝায়। এখানে দেখো আরেকটা লাইন দেখছে, মূল্য সংযোজন কর বা মূসক ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাংলাদেশের কর ব্যবস্থা এক নতুন সংযোজন। ১৯৯১ সালে পহেলা জুলাই ভ্যাট প্রচলন শুরু হয়। কত সালে? ১৯৯১ সালে পহেলা জুলাই আমাদের কি হয়, ভ্যাট প্রচলন শুরু হয়। এই হচ্ছে আমাদের ভ্যাট সম্পর্কে কিছু একটু সংজ্ঞা বা একটু ধারণা। ভ্যাটের অঙ্ক করতে গেলে আমাদের এর বেশি ধারণার কোনো প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের ১০ মার্কসের অঙ্ক আসে। অনেক সময় ৪ মার্কসের অঙ্ক আসতে দেখা যায়, কিন্তু এখান থেকে সাধারণত আমাদের ১০ মার্কসের অঙ্ক আসে। এখান থেকে আমাদের ২ ধরনের অঙ্ক আসে। কয় ধরনের অঙ্ক আসে? ২ ধরনের। প্রথমত আমাদের জাবেদা চায়। কিছু লেনদেন থাকে, ওইখান থেকে আমাদের জাবেদা দাখিলা চায়। এবং দ্বিতীয়ত যে যে ধরনের অঙ্কটি আসে সেটা হচ্ছে ভ্যাট নির্ণয় করতে বলে। শিডিউল পদ্ধতিতে বা টেবুলার পদ্ধতিতে ভ্যাট কি করতে বলে? ভ্যাট নির্ণয় করতে বলে। তো চলো আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে আমরা একটা জাবেদা দাখিলার মাধ্যমে কিভাবে ভ্যাট করতে বলে সেটা আমরা আজকে ক্লাসে শিখব। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি সি পার্টের অঙ্ক নিয়েছি। অঙ্কটি একটু বড়। এটা কিন্তু ২০১১ সালের একটি বোর্ড কোশ্চেনের অঙ্ক, অনার্স সেকেন্ড ইয়ারেই এসেছে। আমি চাইলে তোমাদেরকে বি পার্টের একটা অঙ্ক করাতে পারতাম, কিন্তু বি পার্টের অঙ্ক তোমাদেরকে করাবো না, কারণ আমার ধারণা হচ্ছে সি পার্টের বড় একটা অঙ্ক বুঝলে বি পার্টের অঙ্ক তোমরা এমনিতেই পারবে, কারণ সি পার্টের থেকে ছোট ছোট অঙ্ক করেই কিন্তু বি পার্টে ইনক্লুড করা হয়। তো চলো আমরা আজকে একটি বড় অঙ্কই শিখি।
দেখো এখানে আমাদের সোহানা ইজ এ ভ্যাট রেজিস্টার্ড ট্রেডার্স, হি হ্যাজ দ্য ফ্লোয়িং ট্রানজাকশন ইন দ্য মান্থ অফ জানুয়ারি। এখানে সোহানা ট্রেডার্সের একটি কিছু লেনদেন নিচে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখন এই লেনদেনগুলো আমরা একটা একটা করে পড়বো, একটা একটা করে জাবেদা করব, কিন্তু কিভাবে বুঝবো যে আমাদের জাবেদা করতে হবে? দেখো নিচে একদম লেখা লেখা আছে গিভ জার্নাল এন্ট্রিজ ইন দ্য সেলার বুক, ঠিক আছে। এখন প্রশ্নগুলো যদি আমি একবার পড়ি আবার যদি জাবেদা পড়ি তাহলে তোমাদের জন্য ভিডিওটি খুব বেশি বড় হয়ে যাবে। তাই আমি তোমাদের আগেই বলে নিয়েছি যে এই অধ্যায় থেকে দুটি ধরনের প্রশ্ন মানে প্রশ্ন করে সাধারণত বোর্ড। একটি হচ্ছে জাবেদা করে, আরেকটা হচ্ছে কি করে শিডিউল মেথডের মাধ্যমে তোমাদেরকে ভ্যাট নির্ণয় করতে বলবে। তো এটা যেহেতু জার্নাল, তো চলো আমরা জার্নালে চলে যাই। জার্নাল করতে বলেছে, তো 1 নাম্বার 2012 সালের 1 নাম্বারে বলেছে ওপেন ভ্যাট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ফর টাকা 1,50,000। তোমরা যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো তাহলে অবশ্যই তোমরা জেনে থাকবে যে যে জাবেদার ঘরটা কিভাবে কাটতে হয়। তো জাবেদার ঘরটা কিভাবে কাটতে হয় আমি তোমাদেরকে আর বললাম না, কারণ তোমরা যেহেতু 9-10-এ পড়েছো, ইন্টারমিডিয়েটে পড়েছো, সবাই জানো জাবেদার ঘর কিভাবে কাটতে হয়। 1 নাম্বারে যেহেতু ওপেন ভ্যাট অ্যাকাউন্ট, একটি ওপেন ভ্যাট একটা ভ্যাটের অ্যাকাউন্ট খুলেছে, যেহেতু সুহানা কর্পোরেশন একটি কি করেছে ভ্যাটের অ্যাকাউন্ট খুলেছে, এই কারণে এর জন্য জাবেদা হবে হচ্ছে ভ্যাট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাট ব্যাংক ক্রেডিট। এখন ভ্যাট অ্যাকাউন্ট কেন হলো, কারেন্ট অ্যাকাউন্ট কেন হলো? ভ্যাট আমাদের জন্য সবার জন্য একটি খরচ, সাধারণ জনগণের জন্য ভ্যাট একটি খরচ, তাই খরচের নাম সবসময় ডেবিট হয়। তাহলে কি হবে এখানে? ভ্যাট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ, যেহেতু আমরা ভ্যাটটা ক্যাশে কিংবা ব্যাংকে দিচ্ছি তাই ক্যাশ অথবা ব্যাংক হবে কি ক্রেডিট। কত হাজার টাকা? 1,50,000 টাকা, এটাই হবে, ঠিক আছে। তারপর আসো 2 নাম্বারে পারচেস ফর ক্যাশ টাকা 1,80,000। এখানে তোমরা একটা দাগ পড়েছে, তো তোমরা এটা কাউন্ট করবে না। 1,80,000 ফর হুইচ পেইড ভ্যাট 15%। কত পার্সেন্ট? 15%। পারচেস করেছে, কি করেছে? পারচেস করেছে কিসে? ক্যাশে। পারচেস করেছে কিসে? ক্যাশে। তো ক্যাশে পারচেস করেছে 1,80,000 টাকা, হুইচ পেড ভ্যাট, যেটা কিনা ভ্যাট দিতে হবে কত পার্সেন্ট? 15%। তো পারচেস যদি করে তাহলে সবসময় জেনে রাখবে পারচেস ডেবিট হয়। তোমাদের এখানে একটা টেকনিক বলে দেই, যদি পারচেস থাকে তাহলে ভ্যাট সবসময় ডেবিট হবে। যদি পারচেস থাকে তাহলে ভ্যাট সবসময় ডেবিট হবে, যদি সেলস থাকে তাহলে ভ্যাট সবসময় ক্রেডিট হবে। আবার বলছি, যদি পারচেস থাকে ভ্যাট সবসময় ডেবিট হবে, পারচেসের সাথে ডেবিট হবে। আর যদি সেলস থাকে তাহলে ভ্যাট সবসময় কি হবে? ক্রেডিট হবে। তো পারচেস ডেবিট তোমরা আগে জাবেদাটা দিয়ে দিবে, লাস্টে গিয়ে তোমরা টাকার অ্যামাউন্টটা তোমাদেরকে বলবো। তো পারচেস ডেবিট, যেহেতু পারচেস করেছে, ইনপুট ভ্যাট ডেবিট, ক্যাশ কি হবে? ক্রেডিট, যেহেতু ক্রয় করেছে তার মানে কি হয়েছে? আমাদের ক্যাশ চলে গেছে, তাই ক্যাশ ক্রেডিট। আচ্ছা এখন টাকাটা কি হবে? যেহেতু পারচেস করেছে 1,80,000 টাকা, 1,80,000 টাকায় আমরা দিয়ে নিয়েছি। এখন ভ্যাট কি হবে? ভ্যাট 1,80,000 টাকার উপরে যেহেতু আমাদের 15% ভ্যাট বলেছে, 15% ভ্যাট দেব। আবার তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে সরকারকে আমাদের কোনো কিছুর উপর 15%ই ভ্যাট দিতে হয়, কিন্তু কোনো বিষয়ে যদি নির্দিষ্ট করা না থাকে সেক্ষেত্রে আমাদের এই ভ্যাটের ক্যালকুলেশনটা দেখে নিতে হবে। তো 1,80,000 টাকার উপর 15% ভ্যাট বলেছে, 15% দিয়েছি। কত এসেছে? 27,000 টাকা। আর ক্যাশের যে টাকাটা এই 1,80,000 27,000 এই দুটা যোগ করে 2,07,000 টাকা চলে আসবে। 3 নাম্বার জাবেদাটাই দেখো, সোল্ড ফর ক্যাশ 2 লাখ ফর হুইচ রিসিভ ভ্যাট 15%। ভ্যাট কি হয়েছে? এখানে সেলস এর কথা বলা হয়েছে। তো সেলস যেহেতু বলেছে, আমরা বলেছিলাম সেলস হলে ভ্যাট হবে হচ্ছে সবসময় ক্রেডিটে। তো যেহেতু এখানে ক্যাশ যে বিক্রয় হয়েছে, বিক্রয় হলে কি হয়? আমাদের কাছে ক্যাশে আসে, ক্যাশে এসেছে। তো ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, আউটপুট ভ্যাটও কি হবে? ক্রেডিট। টাকার অ্যামাউন্টটা এখন কি হবে দেখো, এখানে যেহেতু সেলস আছে 2 লাখ টাকা, তো সেলসের আমরা 2 লাখ টাকা দিয়ে দেব, এবং এই 2 লাখ টাকার উপরে আমরা 50% ভ্যাট করে 30,000 টাকা বসিয়েছি, এবং এই দুইটা যোগ করে 2,30,000 টাকা পেয়েছি। 5 নাম্বারে আছে পারচেস অন অ্যাকাউন্ট 15% ভ্যাট ফর 2,50,000 টাকা। এখানে দেখো একটা কথা আছে, এখানে একটু সিস্টেমটা চেঞ্জ হবে, কারণ হচ্ছে যে আমরা যখন কোনো কিছু ধারে ক্রয় করব এবং ধারে বিক্রয় করব তখন ভ্যাট নির্ণয়ের সিস্টেমটা একটু আলাদা হবে। যখন আমরা ধারে ক্রয় করব এবং ধারে বিক্রয় করব তখন আমাদের ভ্যাট নিয়মের সিস্টেমটা একটু আলাদা হবে। চলো আমরা দেখিনি কি আসবে। যেহেতু ক্রয় করেছে ধারে তার মানে পারচেস ডেবিট, ইনপুট ভ্যাটও ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু ধারে তার মানে কি আমাদের পাওনাদার জমা হয়েছে, তার মানে অ্যাকাউন্টস পেয়েবল এখানে ক্রেডিট হবে। এখন টাকাটা কি হবে? পারচেস তো ছিল হচ্ছে 2,50,000, 2,50,000 অ্যাকাউন্টস পেয়েবল কত এসেছে?
2,50,000, ঠিক আছে? কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের পাওনাদার। এখন এই 2,50,000 উপরে যেহেতু আমাদের 15% ভ্যাট বলেছে, এই 15টা উপরে হবে আর 115টা নিচে হবে। কেন হবে এটা আমি বলে দেই। যদি ধারে হয় তাহলে আমাদের এভাবে করতে হবে। উপরে 15, নিচে হচ্ছে 115, উপরে 15, নিচে হচ্ছে 115। এটা দেওয়ার পরে আমাদের ইনপুট ভ্যাট এসেছে 32,609। এখন 2,50,000 টাকা থেকে 32,609 বিয়োগ করলে আমরা এই টাকাটা পাবো। পারচেসের টাকাটা আমরা কি পাবো? 2,50,000 টাকা থেকে 32,609 বিয়োগ করলে আমরা 2,17,000 এই টাকাটা আমরা পাবো। এটা হচ্ছে নিয়ম। পরেরটাতে আসো। 5 নম্বরে সোল্ড অন অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট কি মানে ধারে। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে ধারে উইথ 15% ভ্যাট ফর 4 লাখ। এটার মানেও এটাও আগের মতনই হবে। জাবেদা একই থাকবে, খালি টাকার অ্যামাউন্টটাই চেঞ্জ হয়ে যাবে। সেলস করেছে কত টাকা? 4 লাখ। অ্যাকাউন্টস রিসিভেবল যেহেতু ধারে বিক্রয় করেছে কত ছিল? 4 লাখ। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমরা 4 লাখ দিয়ে নিলাম। সেলস যাবে না এখন, আপাতত টাকাটা আসবে না। আউটপুটের ভ্যাট বের করব হচ্ছে 4 লাখের সাথে উপরে 15, নিচে 115। কারণ কি আমরা বলেছিলাম ধারে বিক্রয় করা হয়েছে। ধারে বিক্রয় করা হলে এই নিয়মে হবে, আর নগদে করা হলে এই নিয়মে হবে। ঠিক আছে? যদি নগদে করা হয় তাহলে আমি ডিরেক্ট 50% করে দেব। আর যদি ধারে করা হয় তাহলে উপরে 15, নিচে হচ্ছে কি 115। তারপরে জাবেদাটা একই, এখানে সব জাবেদা একই। ভ্যাট, ডিপোজিট, গভ, ট্রেজারি স্টক 60,000 টাকা। এটা জাবেদা দিয়ে দেবে ভ্যাট, অ্যাকাউন্টস ডেবিট, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। 60,000 60,000, এটার মধ্যে কোনো ভেজাল নেই। তারপরেটা আছে হচ্ছে পারচেজ এ মেশিন ফর 6 লাখ ফর হুইচ ভ্যাট হচ্ছে 15%। এটা দেখো, মেশিন যেহেতু ক্রয় করা হয়েছে, মেশিন একটি সম্পদ, তাই মেশিন হিসাব ডেবিট হবে এবং ক্যাশ কি হবে? ক্রেডিট হবে। এখন 6 লাখ টাকা ছিল। এই 6 লাখ টাকার উপরে 6 লাখ টাকার সাথে প্লাস হয়ে আবার 6 লাখ টাকার উপরে 50% যাবে। কারণ এখানে 6 লাখ টাকার উপরে ডিরেক্ট 50% করে দিলে আমাদের তো টাকার অ্যামাউন্ট অনেক কমে আসবে। তাই 6 লাখ টাকা 6 লাখ টাকাই থাকবে, প্লাসের প্লাস থাকবে। কিন্তু এই 6 লাখ টাকার উপরে আবার ডিরেক্ট 50% হয়ে কত হয়েছে? 90,000 টাকা হয়েছে। তো 6 লাখ আর 90,000 টাকা, এই দুটো যোগ করে হবে হচ্ছে 6,90,000 টাকা। ঠিক আছে? যেহেতু এটা মেশিনারি, এটার হিসাবটা এভাবে হবে। 6 লাখ পূর্ণ থাকবে, প্লাস হয়ে 6 লাখের উপরে 50% দিয়ে তারপর যে অ্যামাউন্টটা দুটো যোগ করে তারপরে 6,90,000 টাকা বসাবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিয়েছি। তারপরটা হচ্ছে পারচেস সাপ্লায়ার ফর 4 লাখ ফর হুইচ পেড ভ্যাট 50%। তো যেহেতু সাপ্লায়ার এটাও একটি সম্পদ, তাই এই লাস্টের দুইটা একই নিয়মে হবে। সাপ্লায়ার এক্সপেন্স হবে কত ছিল? 4 লাখ 40,000। 40,000 ঠিকই থাকবে। তারপরে এই 40,000 টাকার উপরে আবার 50% করে যে অ্যামাউন্টটা বের হবে তার সাথে 40,000 টাকা যোগ করে 46,000 টাকা হবে। মানে কি? তার মানে এই 40,000 টাকার উপরে 50% করলে আমাদের 6,000 বের হয় মেবি। 6,000 বের হবে যোগ 40,000, মানে এই প্রথম 40,000 টাকা ঠিক থাকবে। তারপর এই 40,000 টাকার উপর 50% করে 6,000 বেরোবে। এই 40,000 আর 6,000 যোগ করে 46,000 হবে। এই হচ্ছে আমাদের ভ্যাটের একটি সি পার্টের অঙ্ক। এখান থেকে তোমাদের একটি 10 নম্বরের অঙ্ক থাকবে। তো তোমরা অঙ্কটি ভালো মতন পড়বে, দেখবে এবং শিখবে এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের পরীক্ষাতে কমন পড়বে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।